আজকে আমাদের আলোচনা থাকবে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি, যৌন সংক্রামক রোগ। অর্থাৎ যে সমস্ত রোগগুলো যৌন সংক্রমণের মাধ্যমে ছড়ায় সেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। স্বাভাবিকভাবেই যৌনতা এবং যৌন বিষয়ক আলোচনা এটা আমাদের একটা চিকিৎসা শিক্ষামূলক ক্লাস, এবং এই ক্লাসটা যারা হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি বা অন্য কোনো চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন তাদের জন্যই মূলত এই ক্লাসটা। ছাত্ররাও যোগদান করতে পারে এখানে। এই ক্লাসগুলো করার সময় বিশেষ করে যেহেতু ভিডিও দেখানো হবে বা কিছু চিত্র দেখানো হবে, যে চিত্রগুলো কিন্তু হয়তো অপ্রাসঙ্গিক নয়, কিন্তু একটু দৃষ্টিকটু মনে হতে পারে, যদিও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকটু বা অশালীন বলে আসলে কিছু নাই। এই জন্য শিশু আর অপ্রাপ্ত বয়স্কদেরকে এটা এই ক্লাসটাতে না থাকার জন্য সে পাশে নিয়ে বা কোলে নিয়ে অনেকে ক্লাস করেন, দয়া করে শিশুদের কোলে নিয়ে ক্লাস করবেন না। প্রথমে আমরা জানবো যে এসটিডিজ আসলে কি। এসটিডিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, যৌন সংক্রামক রোগ, আমরা সেগুলোকেই বলবো যেগুলো একজন আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তিতে সংক্রামিত হয়, এবং সংক্রমণটা হয় যৌন মিলনের মাধ্যমে অথবা পায়ুমেহনের মাধ্যমে, সমকামিতার মাধ্যমে, জননাঙ্গ লেহনের মাধ্যমে, অথবা রক্তলালা, থুথু, মায়ের প্লাসেন্টা, অথবা ভ্যাজাইনাল ডেলিভারির সময় যোনিপথের পুজের মাধ্যমে এই এসটিডি গুলো সংক্রামিত হয়। অর্থাৎ এখান থেকে একজন মানুষ একটু অসচেতন হলেই সংক্রামিত হতে পারে, এবং সেই সংক্রমণের ধরনটা কি হতে পারে সেটাও আমরা জানবো। আমরা সচরাচর যে ভেনারেল ডিজিজ বা যৌন রোগ বলতে যেগুলো বোঝায়, যে গনোরিয়া, সিফিলিস, কিন্তু এর বাইরেও অনেক রোগ আছে যেগুলো উচ্চ মাত্রার সংক্রামক। ওই রোগগুলোর দিকে আমরা অপেক্ষাকৃত কম দৃষ্টিপাত করি। রোগগুলো, যৌন সংক্রামক রোগগুলোর যে মাধ্যম, প্রত্যেকটা যৌন সংক্রমণের মাধ্যমগুলোর মধ্যে অন্যতম বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যৌন মিলন, পায়ুমেহন, মুখের মাধ্যমে মেহন, সংক্রামিত স্থান স্পর্শকরণ, অর্থাৎ যেখানে জীবাণুর সংক্রমণ আছে সে জায়গা যদি কোনো সুস্থ মানুষের শরীরের ক্ষত স্থানে স্পর্শ করে সেক্ষেত্রে সংক্রামিত হতে পারে, অথবা অনেক সময় ওটা ছাড়াও, কোনো ক্ষত ছাড়াও সরাসরি ত্বকের মাধ্যমেও আক্রান্ত হতে পারে। ওপেন উন্ড যেখান থেকে হতে পারে, লালা বা থুথু, এই লালা বা থুথু আসতে পারে চুমু খাওয়ার মাধ্যমে, আসতে পারে আক্রান্ত ব্যক্তির ধূমপান, আমরা যে সেকেন্ড হ্যান্ড স্মোক করি অনেক সময়, একজনের সিগারেট আরেকজন নিয়ে পান করা, এটার মাধ্যমে, এখানে এই যে সিগারেটে যে থুথুটা লাগে এই থুথুর মাধ্যমে এটা সংক্রামিত হতে পারে। আবার একজন ব্যক্তির খাওয়া, অর্ধেক খাওয়া জল আরেকজন যদি পান করেন সেক্ষেত্রে এটা হতে পারে। আবার এঁটো খাওয়ার, উচ্ছিষ্ট খাওয়ার, এই উচ্ছিষ্ট খাওয়ারের মাধ্যমেও হতে পারে। অর্থাৎ লালা বা থুথুর সংক্রমণটা এই মাধ্যমগুলো প্রধান। বীর্য এবং যোনিপথের রস সংক্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। প্লাজমা এবং ব্লাড, এই ব্লাড অর্থাৎ ব্লাড সেল এবং ব্লাড প্লাজমা দুটোই কিন্তু সংক্রমণ সৃষ্টি করতে পারে। এটা হতে পারে সংক্রমিত সিরিঞ্জ ব্যবহার করার মাধ্যমে, অথবা ব্লাড ট্রান্সফিউশন করার মাধ্যমে, এবং ত্বকের সাথে ত্বকের ঘর্ষণ অথবা স্পর্শন, সেটাতে যদি ক্ষত স্থান নাও থাকে, অর্থাৎ ওপেন উন্ড যদি নাও থাকে, সেক্ষেত্রেও সংক্রমণ হতে পারে। এবং কি ধরনের যৌন সংক্রমণ হয় আমরা সেটা নিয়েও একটু আলোচনা করব বা আলোকপাত করব। প্লাসেন্টার মাধ্যম, প্লাসেন্টা থেকে ফেটাসের শরীরে প্রবেশ করতে পারে, অথবা সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারির সময় সন্তান আক্রান্ত হতে পারে। এমনকি যে রেজার ব্যবহার করা হয় বা ইদানিং যে সেক্স টয় গুলো ব্যবহার করা হচ্ছে, এটা যদি সংক্রামিত হয় এটাও এভাবেও সংক্রমণ ঘটাতে পারে। অর্থাৎ এসটিডিস গুলো এতগুলো মাধ্যম দিয়ে সংক্রমণ সৃষ্টি করার ক্ষমতা রাখে, সুতরাং এটাকে অবহেলা করার কোনো অবকাশ নাই। একমাত্র সচেতনতা এবং বিষয়বস্তুগুলো জানা, এটাই হচ্ছে সবচাইতে বড় রক্ষা কবচ। এবার আমরা আসি এসটিডিজ এর, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গুলোর ক্লাসিফিকেশনে,
যে এগুলো কোন কোন প্রকার ভেদের হয়। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কিন্তু অনেক, কিন্তু তার মধ্যে প্রধান যেগুলো চারটা, প্রধান চারটাকে নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে ব্যাকটেরিয়া জনিত যে সংক্রমণ গুলো হয়, অর্থাৎ ব্যাকটেরিয়াল ভেনারেল ডিজিজ, এই ব্যাকটেরিয়া যে সংক্রমণ গুলো তৈরি করে এদের মধ্যে ক্ল্যামাইডিয়া অন্যতম। এবং বলা হয়ে থাকে যে এইডস এর চাইতেও ক্ল্যামাইডিয়া বেশি সংক্রামক, কিন্তু ক্ল্যামাইডিয়াকে গুরুত্ব দেওয়া হয় না। অনেকে ক্যানক্রয়েড বলে, অনেকে স্যাংক্রয়েড বলে, উচ্চারণ কোনোটাই অশুদ্ধ নয়। স্যাংক্রয়েড আর একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়। গনোরিয়া, সিফিলিস, জেনিটাল ওয়ার্ডস, এই জেনিটাল ওয়ার্ডস খুবই সংক্রামক এবং জননাঙ্গের যে আঁচিলটা হয়, এই জননাঙ্গের আঁচিল মারাত্মক সংক্রামক। আমরা যদি পরবর্তী সময় কখনো সময় পাই তো এগুলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ নিয়েও আমরা আলোচনা করব। এগুলো ব্যাকটেরিয়াল। এবার আমরা আসি ভাইরাল যে সমস্ত ভাইরাল ডিজিজ গুলো আছে, অর্থাৎ ভাইরাস দ্বারা সংক্রামিত যে সমস্ত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এইডস, হেপাটাইটিস, এবং হেপাটাইটিস এর মধ্যে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, প্রত্যেকটা হেপাটাইটিসই যৌন সংক্রামক। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি, এটাও খুব সংক্রামক একটা ভাইরাল ভেনারেল ডিজিজ। আর মোলাস্কাম কন্টাজিওসাম, এটাও খুব সংক্রামক এবং মারাত্মক বিপজ্জনক একটা যৌন সংক্রামক রোগ। এগুলোতে প্রাণ সংশয়ের সমূহ সম্ভাবনা থাকে। আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস দুটা জানলাম। এবার ফাঙ্গাল যে সমস্ত ডিজিজ গুলো আছে, ভেনারেল ডিজিজ, অর্থাৎ যে সমস্ত ছত্রাক যৌন সংক্রমণ সৃষ্টি করার ক্ষমতা রাখে এবং যৌন রোগ তৈরি করে, তার মধ্যে ভালভো ভ্যাজাইনাইটিস, আপনারা ভ্যাজাইনাইটিস, ভালভো ভ্যাজাইনাইটিস এগুলো সব আপনাদের জানা এবং পরিচিত রোগ। ব্যালেনাইটিস বা লিঙ্গমুন্ডের যে প্রদাহ হয় এটাকে ব্যালেনাইটিস বলে। ভ্যাজাইনাল থ্রাস, যোনিপথের ভেতরে ক্ষত হওয়া, এক ধরনের ক্ষত সৃষ্টি হওয়া। অন্যান্য প্যারাসাইটিক যে সমস্ত ভেনারেল ডিজিজ গুলো হয়, অর্থাৎ অন্যান্য পরজীবী যারা আমাদের শরীরে বা জীবের শরীরে বসবাস করে, অতি মাইক্রোস্কোপিক অর্গানিজম গুলো, যেগুলো আমাদের এই ভেনারেল ডিজিজ গুলো সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে, যেমন পেডিকুলাস পিউবিস বা জননাঙ্গের যে উকুন হয়, এটা এক ধরনের ভেনারেল ডিজিজ এবং এটা সংস্পর্শের মাধ্যমে হয়, কন্ট্যাক্ট, ঘনিষ্ঠ সহযোগের বা সহযোগিতার মাধ্যমে হয়, ঘনিষ্ঠ মেলামেশার মাধ্যমে হয় পেডিকুলাস পিউবিস। পেডিকুলাস ক্যাপিটিস যেটা মাথাতে হয়, এটাও সংক্রামক, তবে যৌন সংক্রামকটা বেশি হচ্ছে পেডিকুলাস পিউবিস। স্ক্যাবিস, হয়তো মনে হতে পারে যে স্ক্যাবিস আবার যৌন সংক্রামক রোগ কেন? স্ক্যাবিস কিন্তু যৌন সংক্রামক রোগ নয়, কিন্তু এটা এমন একটা পরজীবী বা প্যারাসাইট, সার্কোফাইটন স্ক্যাবি, যেটা একজন থেকে আরেকজনে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে হয়। সুতরাং এই হিসেবে এটাও যৌন সংক্রামক। ট্রাইকোমোনিয়াসিস এটা পরজীবী দ্বারা সংক্রামিত একটি যৌন রোগ এবং এটাও ছোঁয়াচে যৌন রোগ। যৌন সংক্রমণ ছাড়াও এগুলো সংক্রমণ সৃষ্টি করতে পারে এবং এখানে যে ছত্রাকজনিত রোগগুলো আছে এগুলোও কিন্তু যৌন সংক্রমণ ছাড়াও সংক্রমণ সৃষ্টি করতে পারে। কিন্তু ভাইরাল এবং ব্যাকটেরিয়াল যে ডিজিজ গুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিজিজ গুলোই একদম প্রত্যক্ষভাবে যৌন সংক্রামক রোগ। আমাদের আজকের আলোচনা প্রথমত যে ব্যাকটেরিয়াল ভেনারেল ডিজিজ গুলো আমরা বলেছিলাম, তার মধ্যে ক্ল্যামাইডিয়া, এবং ক্ল্যামাইডিয়া এত বেশি সংক্রামক, এত বেশি যৌন সংক্রামক যে একটু আগে যেরকম বলা হলো যে এটা এইডস এর চাইতেও এবং সিফিলিস, গনোরিয়ার চাইতেও উচ্চ মাত্রার যৌন সংক্রামক একটা রোগ। আর সবচাইতে ভয়ানক বিষয় হচ্ছে যে ক্ল্যামাইডিয়া অধিকাংশ ক্ষেত্রেই লক্ষণবিহীন, অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তি সে দিনের পর দিন অন্যজনকে আক্রান্ত করতেই থাকবে, কিন্তু তার শরীরের মধ্যে যেমন কোনো লক্ষণ প্রকাশ পাবে না, সে যাদেরকে সংক্রামিত করবে তারাও প্রাথমিক অবস্থায় কোনো ধরনের লক্ষণ তাদের মধ্যে প্রকাশ পাবে না। এটা খুব বিপজ্জনক একটা ব্যাকটেরিয়াল ভেনারেল ডিজিজ এবং সেটা হচ্ছে ক্ল্যামাইডিয়া। এই ক্ল্যামাইডিয়া পরিবারের অনেকগুলো, তো এটা ক্ল্যামাইডিয়েসি ফ্যামিলির
একটি ব্যাকটেরিয়া। এর মধ্যে ক্ল্যামাইডিয়া ট্রাইকোম্যাটিস সবচাইতে বেশি সংক্রামক। ক্ল্যামাইডিয়া ট্রাইকোম্যাটিস ছাড়াও ক্ল্যামাইডিয়া সিটেসি, ক্ল্যামাইডিয়া নিউমোনি, ক্ল্যামাইডিয়া পিকোরাম এগুলো উচ্চ ঝুঁকি সম্পন্ন যৌন সংক্রামক, কিন্তু ক্ল্যামাইডিয়া ট্রাইকোম্যাটিস অত্যন্ত উচ্চ ঝুঁকি সম্পন্ন এবং মারাত্মক ধরনের সংক্রামক একটা যৌন সংক্রামক রোগ, যেটাকে আমরা অধিকাংশই ইগনোর করি এই জন্যেই যে প্রথমত রোগী অধিকাংশ সময় প্রায় লক্ষণবিহীন অবস্থায় আসে, অথবা এত ন্যূনতম এবং সামান্যতম লক্ষণ নিয়ে আসে যে রোগী এবং চিকিৎসক বুঝতেই পারেন না যে এই রোগীটা একটা ভয়ানক পরিণতির দিকে যাচ্ছে। আর যেহেতু আমরা অনেক সময় যৌন সঙ্গী সহ রোগীর চিকিৎসা করি না, বা এই বিষয়টাতে আমাদের বেসিক একটা যে কনসেপ্ট এটা আমাদের থাকে না, এই জন্যে দেখা গেল যে একজন নারী তিনি কিছু সমস্যা নিয়ে আসছেন, তাকে আমরা চিকিৎসা দিলাম, কিন্তু এটা আমরা মাথাতেই রাখলাম না যে তার স্বামী বা পুরুষ যৌন সঙ্গীটারও একটা প্রপার ট্রিটমেন্ট দরকার, না হলে এটা চক্রাকারে ঘুরতেই থাকবে, চক্রাকারে আদান প্রদান হতেই থাকবে, যেটা এখানে সংক্ষেপে একটু আপনাদেরকে ধারণা দেয়া হয়েছে। এই ক্ল্যামাইডিয়াসির যে ডিজিজ গুলো, এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ তৈরি করে ক্ল্যামাইডিয়া ট্রাইকোম্যাটিস, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হচ্ছে ট্রাকোমা চোখের একটা মারাত্মক অসুখ, এবং এটাতে দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার প্রচুর এবং প্রবল সম্ভাবনা থাকে। অর্থাৎ বিষয়টা এমন নয় যে ক্ল্যামাইডিয়া ট্রাইকোম্যাটিসে একজন ব্যক্তি আক্রান্ত হলো, সে আপনার কাছে আসবে যে তার লিঙ্গ দিয়ে রস আসছে, পুঁজ আসছে, যোনিপথ দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব আসছে, যোনিপথ অথবা জননাঙ্গে কিটকিট কিটকিট করা অনুভূতি, না, সব ক্ষেত্রে বিষয়টা তা নয়, অবশ্যই তা নয়। অর্থাৎ ক্ল্যামাইডিয়া বা ব্যাকটেরিয়া সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বিভিন্ন ভাবে রোগী আপনার কাছে এসে প্রেজেন্ট করতে পারে। তার মধ্যে হতে পারে যে রোগী ট্রাকোমা সংক্রান্ত সমস্যা নিয়ে আসলো, সেক্ষেত্রে রোগী তার চোখের সমস্যার কথা বলবে, চোখে খসখস করা, চোখে জ্বালা যন্ত্রণা হওয়া, এবং আপনি যখন চোখের পাতা উল্টে দেখবেন তখন দেখবেন যে চোখের পাতার উল্টো দিকে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানা, অসংখ্য দানাযুক্ত উদ্ভিদ, এবং রোগীর চোখ লাল হয়ে আছে, প্রদাহ ইনফ্লামেশন হয়েছে, দ্যাট ইজ ট্রাকোমা, এবং চোখ থেকে পুঁজ নিঃসরণ হবে রোগীর। সুতরাং রোগ হিসেবে রোগের ধরন আলাদা হবে, এই বিষয়টা মনে রাখতে হবে। কনজাংটিভাইটিস আরেকটা চোখের ডিজিজ, আপনারা সবাই জানেন, চোখের যে সাদা অংশ আছে সেটাকে কনজাংটিভা বলে। এই অংশের যে প্রদাহ হয়, চোখ লাল হয়ে যাবে, চোখ খসখস করবে, মনে হবে চোখে বালি পড়েছে, চোখ দিয়ে জল ঝরবে, চোখে পেচুটি হবে, এবং সকালবেলা চোখ জুড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি লক্ষণ দেখা দিবে। প্রোকটাইটিস বা মলদ্বারের প্রদাহ হতে পারে, এবং ক্ল্যামাইডিয়া ট্রাইকোম্যাটিস এই ডিজিজ গুলো তৈরি করার ক্ষমতা রাখে। ইউরোজেনিটাল ইনফেকশন হতে পারে, মূত্র এবং প্রজনন তন্ত্রের প্রদাহ হতে পারে, মূত্রনালীর প্রদাহ বা ইউরাথ্রাইটিস হতে পারে, এটা খুব কমন। ভ্যাজাইনাইটিস, এটাও অনেক কমন একটা প্রবলেম। ভালভাইটিস, এটা ক্ল্যামাইডিয়া দ্বারা সৃষ্টি হতে পারে। ভালভোভ্যাজাইনাইটিস, যোনিপথ এবং যোনিওষ্ঠের প্রদাহ, এটা হতে পারে। সার্ভিসাইটিস বা জরায়ু মুখের প্রদাহ হতে পারে। ইনফার্টিলিটি, এটা খুব কমন ক্ল্যামাইডিয়া। আপনার কাছে একটা রোগী আসতে পারে, আপনি যদি ক্ল্যামাইডিয়া সম্পর্কে ধারণা না থাকে আপনার, অথবা ভেনারেল ডিজিজ গুলো সম্পর্কে ধারণা না থাকে, তখন আপনি ইনফার্টিলিটির চিকিৎসা দিবেন। কিন্তু আপনি যদি ক্ল্যামাইডিয়া আরোগ্য করতে না পারেন, সেক্ষেত্রে ইনফার্টিলিটি পরবর্তী সময় অ্যাবর্শন হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকবে, গর্ভপাতের ব্যাপক সম্ভাবনা থাকবে। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি এটা তৈরি করে, এবং ইনফ্যান্টাল নিউমোনিয়া, নবজাতকের নিউমোনিয়া। ক্ল্যামাইডিয়া ট্রাইকোম্যাটিস সাধারণত এই রোগগুলো তৈরি করার ক্ষমতা রাখে। আমি এখানে সংক্ষেপে শুধুমাত্র ইম্পর্টেন্ট কিছু ডিজিজের কথা উল্লেখ করেছি। ক্ল্যামাইডিয়া সিটেসি যে রোগগুলো তৈরি করে, অ্যাকচুয়ালি পাখি বেশি সংক্রামিত হয়, মানুষ সংক্রামিত হয়, কিন্তু
এই বাসায় যে আমরা পাখি পুষি, কবিতর পুষি, তারপর বিভিন্ন পোল্ট্রি মুরগি পুষি, বিভিন্ন শৌখিন পাখি টাকি পুষি আমরা, তোতা পাখি অথবা লাভবার্ডস, এই পাখিগুলো কিন্তু সবচেয়ে বেশি সংক্রামিত হয়। এবং এরা ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে আপনারা জানেন। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, জ্বর, ইনফ্লুয়েঞ্জার মতো শরীর ব্যথা, শরীর ম্যাজম্যাজ করা, নাক দিয়ে প্রচুর পরিমাণে জল ঝরা, কাশি, খুব শীত বোধ করা, অত্যন্ত দুর্বল বোধ করা, ছোট ছোট নিঃশ্বাস এবং শ্বাসকষ্ট হওয়া, এবং পরবর্তী সময় মাল্টি অর্গান ফেলিউর হওয়ার একটা পসিবিলিটি থাকে। এটাতে হতে পারে ব্রেন, হার্ট, লিভার, কিডনি ইত্যাদি আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। ক্লাইমাইডিয়া ট্রাইকোম্যাটিস যতটা বেশি সংক্রামক এবং যতটা বেশি প্রচলিত, ক্লামাইডিয়া সিটিসি কিন্তু আমাদের দেশে ততটা বেশি সংক্রমণ এখন পর্যন্ত ঘটেনি। যতটা বার্ড ফ্লু অথবা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এগুলো যতটা ব্যাপকভাবে বিস্তার ঘটিয়েছে, ক্লামাইডিয়া সিটিসি ততটা কিন্তু ব্যাপকভাবে সংক্রমণ সৃষ্টি করেনি। তবে ইউরোপ আমেরিকায় এগুলো ব্যাপকভাবে সংক্রমণ সৃষ্টি করেছে এবং বহু মানুষের জীবন হানি করেছে। আর ইউরোপ আমেরিকায় হচ্ছে বলে যে আমাদের দেশে হবে না, এই ধরনের ভাবার কিন্তু কোনো কারণ নাই। কারণ একটা দেশের সাথে আর একটা দেশের বাণিজ্যিক সম্পর্ক, একটা দেশের মানুষের সাথে আর একটা দেশের মানুষের পরস্পর ঘনিষ্ঠতা এবং বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া, আর সেই সাথে আছে কি যে আমরা তো জানি যে একটা বিশেষ সিজনে, বিশেষ ঋতুতে কিছু পরিযায়ী পাখি আমাদের দেশে আসে, তারাই কিন্তু সবচেয়ে বেশি বার্ড ফ্লু এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং সিটাকোসিস এগুলো বেশি নিয়ে আসে। সুতরাং বিষয়টা মাথায় রাখতে হবে। এই সিটাকোসিসে লাংসের জন্য মারাত্মক একটা সংক্রমণ সৃষ্টি করার ক্ষমতা রাখে। এবং লাংস তো বটেই, লাংস চা লিভার, কিডনি, ব্রেন, হার্ট সবকটা অর্গানে ড্যামেজ করার ক্ষমতা রাখে। কিন্তু প্রাথমিক অবস্থায় যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা আরটিআই এর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সুতরাং এই লাংসের নষ্ট করে দেওয়া বা নিউমোনিয়া সৃষ্টি করে রোগীর মারাত্মক শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত ঘটানোর ক্ষমতা রাখে। যদিও আমি আগেও একবার বলেছি যে ক্লামাইডিয়া সিটিসি অত বেশি সংক্রমণ আমাদের দেশে সৃষ্টি করেনি। ক্লামাইডিয়া নিউমোনিয়া সিটিসির চাইতে বেশি সংক্রমণ সৃষ্টি করেছে। এবং ক্লামাইডিয়া নিউমোনিয়া দ্বারা রোগী আক্রান্ত হলে নিউমোনিয়া হবে, সাইনোসাইটিস হবে, ব্রঙ্কাইটিস হবে, ফ্যারিঞ্জাইটিস খুব কমন। ফ্যারিঞ্জাইটিস হলে ফ্যারিংস ব্যথা করবে, গলা ব্যথা করবে, রোগীর ঢোক গিলতে কষ্ট হবে, আলাজিভা ফুলে যাবে, দুই দিকে টনসিল ফুলে যাবে, রোগীর ঢোক গিলতে পারবে না, খেতে কষ্ট বোধ করবে, জ্বর হবে, শীত বোধ করবে। আর্থ্রোস্ক্লেরোসিস ক্লামাইডিয়া আর্থ্রোস্ক্লেরোসিস ঘটানোর ক্ষমতা রাখে একটা বিশেষ কন্ডিশনে। প্রথমে আর্থ্রোস্ক্লেরোসিস ঘটানোর ক্ষমতা ক্লামাইডিয়া নিউমোনিয়া রাখে না, কিন্তু পরবর্তী সময়ে আর্থ্রোস্ক্লেরোসিসের একটা ব্যাপক সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে রোগীর মধ্যে অনেকগুলো লক্ষণ প্রকাশ পাবে। আর্থ্রোস্ক্লেরোসিস হচ্ছে রক্তনালীর কঠিনতা। আমরা তো সবাই জানি যে রক্তনালীর ভেতরের দেয়ালে ভালভ থাকে রক্তকে একমুখী করার জন্য, অর্থাৎ রক্ত যাবে কিন্তু আবার ফেরত আসতে পারবে না। কিন্তু আর্থ্রোস্ক্লেরোসিসে যেটা হয় সেটা হচ্ছে যে রক্তনালীর দেয়ালগুলা কঠিন হয়ে যায় এবং এই কারণে ভালভগুলো অকার্যকর হয়ে যায়। ক্লামাইডিয়া পিকোরাম, এটাতে গবাদি পশুরা বেশি আক্রান্ত হয়। ক্লামাইডিয়া সিটিসিতে যেমন পাখি আক্রান্ত হয়, ক্লামাইডিয়া পিকোরামে গবাদি পশু বেশি আক্রান্ত, এবং গবাদি পশু আক্রান্ত হওয়ার পরে সেটা থেকে মানুষও আক্রান্ত হতে পারে। আমি যেরকম বলেছিলাম যে ক্লামাইডিয়া ট্রাইকোম্যাটিস হচ্ছে সবচাইতে বেশি সংক্রামক আর নীরব ঘাতক, সুতরাং আমরা এটা নিয়ে আলোচনা করব। এই জন্য এটা নিয়ে আমাদের আলোকপাতটা বেশি থাকবে। এর কারণ আমরা আগেই আলোচনা করেছি যে আক্রান্ত রোগীর সাথে যৌন মিলন অথবা আক্রান্ত রোগীর সাথে সমকামিতা, পায়ুমেহন, জননাঙ্গ লেহন ইত্যাদি ইত্যাদি। ইনকিউবেশন পিরিয়ড এটা ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে, তবে ধরে নেওয়া হয় সামগ্রিকভাবে সংক্রমণের 1 থেকে 3 সপ্তাহের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায়। কিন্তু লক্ষণগুলো প্রকাশ পায় না এই ধরনের ঘটনায় সবচাইতে বেশি। এবার আমরা আসি কারা বেশি আক্রান্ত হয়। ক্লামাইডিয়া ট্রাইকোম্যাটিসে যে কেউ যে কোনো বয়সেই কিন্তু আক্রান্ত হতে পারে। অর্থাৎ বিষয়টা এমন
যে এখানে আমরা যেমন বললাম যে কারণগুলোর মধ্যে আক্রান্ত রোগীর সাথে যৌন মিলন, আক্রান্ত রোগীর সাথে পায়ুমেহন অথবা যৌনাঙ্গ লেহন অথবা লালা, থুথু, রক্তরস, রক্ত, এই হিসাবে যে কেউ যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে। একটা নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সময় তার আক্রান্ত মায়ের ভ্যাজাইনাল ডেলিভারির সময় যোনিপথ দিয়ে বের হওয়ার সময় আক্রান্ত হতে পারে, তার আম্বেলিকাল কর্ড আক্রান্ত হতে পারে, তার চোখ আক্রান্ত হতে পারে, তার নাকের মধ্যে দিয়ে জীবাণু প্রবেশ করতে পারে, জীবাণু প্রবেশ করে তার ভেতরে ইন্টারনাল মারাত্মক ইনফেকশন সৃষ্টি করতে পারে। সুতরাং এই কথা অবশ্যই মনে রাখতে হবে যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক অথবা জনন সক্ষম হলেই যে এই ক্ল্যামাইডিয়া ট্রাইকোমাইটিসে আক্রান্ত হবে এমন কোনো কথা নাই। যে কেউ যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে। ক্ল্যামাইডিয়া আক্রান্ত একটা রোগী আধা কাপ চা খাওয়ার পরে ওই চা আরেকজন খেলে, সুস্থ মানুষ খেলে, সেও আক্রান্ত হতে পারে। এবং এই জীবাণু উচ্চ তাপ ছাড়া ধ্বংসপ্রাপ্ত হয় না। যারা পেশাগত কারণে স্ত্রী থেকে দূরে থাকেন তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেসব এলাকায় পতিতালয় বেশি এবং যেখানে নারীরা সহজলভ্য অথবা পুরুষরা যেখানে খুব সহজলভ্য এবং যেখানে ধর্মীয় বাধ্যবাধকতা অপেক্ষাকৃত কম, সেই সমস্ত এলাকা বা জনগোষ্ঠীর লোকজন বেশি আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। যারা কন্ডম ছাড়া যারা যৌন মিলন করে ক্ল্যামাইডিয়া ট্রাইকোমাইটিসের সংক্রমণকে রোধ করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করে, পূর্ণাঙ্গ না, কিছুটা ভূমিকা পালন করে। যৌন মিলনের সময় কেউ কন্ডম ব্যবহার করলো কিন্তু তিনি লালা থুথু চুম্বনের মাধ্যমে যদি ছড়ায়, আক্রান্ত তো হবেই। যারা যৌনকর্মী তারা আক্রান্ত হয় এবং তারা বেশি সংক্রমণ ছড়ায়, তারা সংক্রমিত করে তারা, এবং তারাও আক্রান্ত হয়। এছাড়াও কিছু এনজিও আছে যারা বিভিন্ন পতিতালয়ে পতিতাদের বিভিন্ন ধরনের সেবা দান করে থাকেন, তাদেরও একটা সম্ভাবনা থাকে আক্রান্ত হওয়ার। যাদের একাধিক যৌন সঙ্গী থাকে তাদের আক্রান্ত হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা থাকে। যারা বিকৃত যৌনাচারে অভ্যস্ত তাদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। মায়ের প্লাসেন্টা থেকে গর্ভস্থ সন্তানের আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই থাকে। ভ্যাজাইনাল ডেলিভারির সময় নবজাতকের যে কোনো অঙ্গ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা থাকতে পারে। এবার আমরা আসি রোগীর মধ্যে আমরা সিমটম এবং সাইন কি কি পাবো, যেটাকে আমরা ক্লিনিক্যাল ফিচার্স বলে থাকি। আমরা যে সিমটমস গুলো রোগীর মধ্যে পাবো, প্রথমেই মনে রাখতে হবে যে অধিকাংশ ক্ষেত্রেই ক্ল্যামাইডিয়ার ইনফেকশন সম্পূর্ণ লক্ষণবিহীন অথবা এত ন্যূনতম লক্ষণ থাকে যেটা রোগী একেবারেই গুরুত্ব দেয় না। রোগী গুরুত্ব দেয় না, চিকিৎসকের কাছে আসে না, অথবা অনেক সময় চিকিৎসকের কাছে আসলে চিকিৎসকও সেটাকে খুব গুরুত্বের সাথে দেখেন না, যেহেতু ক্ল্যামাইডিয়া খুবই কমন কিন্তু আমাদের ধারণার বাইরের বেশি, এই জন্য ক্ল্যামাইডিয়া চিন্তাতেও আনেন না। যে সমস্ত ক্ষেত্রে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলোর মধ্যে হচ্ছে যে ইতিহাস থাকতে পারে, একাধিক যৌন সঙ্গী বা পতিতাগমন অথবা বিকৃত যৌন মিলনের ইতিহাস থাকতেই পারে। যদি রোগ সৃষ্টি হয় ইতিহাস তো থাকবেই, কোনো একটা কিছুর ইতিহাস তো থাকবে। নারীদের ক্ষেত্রে যে সমস্ত লক্ষণ দেখা দিবে সেটা হচ্ছে প্রায় ডাইসিউরিয়া হবে, অর্থাৎ প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হবে। এটা ঠিক ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতো, যে প্রস্রাবে খুব জ্বালা পোড়া হবে, বারবার প্রস্রাবের বেগ আসবে, প্রস্রাব করার পর মনে হবে যে খানিকটা প্রস্রাব থেকে গেল, ইত্যাদি ইত্যাদি। এবং প্রস্রাব ছাড়াও অনেক সময় প্রস্রাবের রাস্তায় এক ধরনের জ্বালাকর অনুভূতি থাকে। সেই সাথে যোনিপথ থেকে অত্যাধিক পরিমাণ সাদাস্রাব হবে। ক্ল্যামাইডিয়া আক্রান্ত মহিলা রোগীর ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাদাস্রাব যাবে, যা অত্যাধিক বেশি পরিমাণে হবে, প্রচুর পরিমাণে হবে, খুব দুর্গন্ধযুক্ত হবে এবং বাদামি অথবা সাদা বর্ণের হতে পারে। তলপেটে ব্যথা হবে। 2 ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে যোনিপথ থেকে রক্তক্ষরণ হতে পারে। আমি এটা শুধুমাত্র প্রজনন তন্ত্র সংক্রান্ত সমস্যাগুলো বলছি। যদি এমন হয়, আমি আবারও বলেছি এর আগে যে যদি রোগীর শ্বাসতন্ত্র আক্রান্ত হয় তাহলে কিন্তু প্রস্রাবে জ্বালা হবে না, সেক্ষেত্রে রোগীর কাশি হবে, শ্বাসকষ্ট হবে, জ্বর হবে। যে ক্ল্যামাইডিয়া ট্রাইকোমাইটিস কোন কোন ডিজিজ গুলা তৈরি করতে পারে, আমি প্রজনন তন্ত্রের ডিজিজ গুলা বলছি এখানে। এবার যদি এমন হয় যে আপনি বা আমি বা আমরা সঠিক সময়ে তার ডায়াগনোসিস করতে পারলাম না, তার কি রোগ হয়েছে সেটা আমরা ডায়াগনোসিস করতে পারলাম না, আমরা ম্যানেজমেন্ট দিতে পারলাম না, আমরা ট্রিটমেন্ট দিতে পারলাম না, এবং রোগীটা ওইভাবে
ওইভাবেই থেকে গেল, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রোগীর ভ্যাজাইনাইটিস হবে, ক্রমান্বয়ে ভ্যাজাইনাইটিস হবে, যোনিপথের প্রদাহ দেখা দিবে, এবং ভালভাইটিস যোনি ওষ্ঠের প্রদাহ দেখা দেবে, এবং সেখানে একদম ক্ষতযুক্ত অবস্থার সৃষ্টি হবে, প্রচন্ড জ্বালা যন্ত্রণা হবে, সেখান থেকে প্রচুর পরিমাণে সারাস্রাব হবে, খুব চুলকাবে, জ্বালা করবে, অসহ্য রকম অস্বস্তিকর একটা অনুভূতি হবে, এবং ভালভে ভ্যাজাইনাইটিস অর্থাৎ যোনিপথ এবং ভালভা উভয় অংশেরই প্রদাহ হবে। যদি চিকিৎসা না হয় ইউরেথ্রাইটিস বা প্রস্রাবের যে রাস্তা, প্রস্রাবের যে নির্গমনের পথ, এই পথে প্রদাহ দেখা দিবে, এবং প্রোক্টাইটিস মলদ্বারের প্রদাহ হবে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু জেনিটাল ওয়ার্ডস অর্থাৎ জননাঙ্গের আঁচিল, এটা জেনিটাল ওয়ার্ডস, এগুলো মলদ্বারে হয়েছে, এটা জেনিটাল ওয়ার্ডস, এটা ওইটা মারাত্মক যৌন সংক্রামক এবং খুব বিপজ্জনক। প্রোক্টাইটিসের সাথে সাথে মলদ্বার ফুলে যাবে, প্রোক্টাইটিস হলেও ফুলবে, এমনিও মলদ্বার ফুলে যেতে পারে, মলদ্বারে প্রচন্ড ব্যথা হবে, মলদ্বার থেকে রক্তক্ষরণ হবে, এগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং যদি এমন হয় যে রোগী তার প্রস্রাবের রাস্তা অথবা মলদ্বার অথবা যোনিপথ স্পর্শ করলো এবং ঘটনাক্রমে সে তার চোখ স্পর্শ করলো, হতে তো পারে, তখন তার চোখ সংক্রামিত হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা থাকবে। অর্থাৎ রোগী নিজেই তখন নিজের শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ ঘটাইতে শুরু করবে। রোগী প্রস্রাবের রাস্তা অথবা যোনিপথ অথবা মলদ্বার চুলকালো, তারপরে তার নাভি চুলকালো, হ্যাঁ হতে পারে অম্ফলাইটিস, নাভির প্রদাহ, তখন নাভি ফুলে যাবে, নাভিতে প্রচন্ড ব্যথা করবে, এবং সেটা ব্যথাটা হবে ভেতর দিকে টেনে ধরার মতো ব্যথা, নাভি থেকে রক্ত বেরোবে, পুঁজ বেরোবে, এবং একটা বাজে অবস্থার সৃষ্টি হবে। আপনার কাছে মনে হবে যে এটা নাভির প্রদাহ, হ্যাঁ নাভির প্রদাহ, কিন্তু এর মূলে আছে ক্ল্যামাইডিয়া ট্রাইকোমাইটিস। সুতরাং ছোট একটা সিমটম, এটাকে আমরা কখনো যেন ইগনোর না করি। আর সেই সাথে সাথে যখনই আমরা নিশ্চিত হব যে এটা ক্ল্যামাইডিয়া ট্রাইকোমাইটিস জনিত সংক্রমণ অথবা এসটিডি, যে কোনো ধরনের এসটিডি, আমরা সাথে সাথে রোগীকে খুব সতর্কতার সাথে তার ম্যানেজমেন্ট তন্ত্র দিব, যে আপনি হুটহাট শরীরের যে কোনো অংশে হাত দেওয়ার আগে হাত অবশ্যই ধুবেন। আমরা রাত্রে ঘুমের মধ্যে আমরা শরীরের যত্রতত্র হাত দিই, সুতরাং সকালবেলা উঠে প্রথম কাজ 2 হাত একদম ভালোভাবে সাবান দিয়ে কসলে কসলে ধোয়া, তারপর তার কাজ শুরু করা, দৈনন্দিন কাজ শুরু করা। দিস ইজ ট্রাকোমা। এটা কিন্তু অন্ধত্ব সৃষ্টি করার ক্ষমতা রাখে, এবং এটা আমি প্রথমে বলেছিলাম যে যদি চোখের পাতা উল্টে দেখেন যে এই দানাদার এই ধরনের ইরাপশন দেখা যাবে, এবং চোখে প্রচন্ড ব্যথা হবে, জ্বালা হবে, চোখ দিয়ে জল ঝরবে, খুব কষ্ট হবে, রোগী খুব কষ্ট পাবে, এবং পরবর্তী সময়ে ব্লাইন্ডনেস, অন্ধত্ব, ভীষণ লস, অন্ধত্ব দেখা দিবে। সুতরাং এখানে অবহেলার কোনো সুযোগ নাই। জরায়ু মুখের সংক্রমণ যদি ঘটে তো সার্ভিসাইটিস হবে, জরায়ু মুখের প্রদাহ হবে, পিআইডি সৃষ্টি হওয়ার তো ব্যাপক সম্ভাবনা থাকবেই, এবং পরবর্তী সময়ে স্থায়ীভাবে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে আমরা কি লক্ষণ পাবো? পুরুষদের ক্ষেত্রে আমরা যে লক্ষণ পাবো সেটা হচ্ছে যে সংক্রমণের 1 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হবে, এবং লিঙ্গের অগ্রভাগ ফোস্কাযুক্ত এবং ক্ষত আমরা পেতে পারি। এটা এই ধরনের ক্ষত দেখতে পাবো আমরা, লাল বর্ণ ধারণ করবে লিঙ্গের অগ্রভাগ, এবং কোন রকম যৌন উত্তেজনা ছাড়াই লিঙ্গ থেকে গাঢ় দুধের মতো অথবা এই সবুজ বর্ণের পুঁজ, এক ধরনের পুঁজ নির্গত হবে যদি লিঙ্গে চাপ দেওয়া যায়। অন্ডকোষে খুব ব্যথা হবে, অন্ডকোষ ফুলে যাবে, জ্বর জ্বর ভাব আসবে, এবং তখন যদি ঠিক সেরকম একটা মেয়ের ক্ষেত্রে যেরকম বলা হয়েছিল, পুরুষদের ক্ষেত্রে যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হয় তবে সংক্রমণ আরো তীব্র আকার ধারণ করবে, এবং তখন ইউরেথ্রাইটিস, প্রোক্টাইটিস মলদ্বারে ব্যথা, প্রোক্টালজিয়া মলদ্বার ফুলে যাওয়া, আর পাররেক্টাল ব্লিডিং মলদ্বার থেকে রক্তক্ষরণ হবে। আর যদি সংক্রমণ ঘটে তার ট্রাকোমা যেটা আমরা বলেছিলাম, এবং এপিডিডাইমাইটিস, এই এপিডিডাইমিসে যদি প্রদাহ হয় তাহলে এপিডিডাইমাইটিস অথবা অর্কাইটিস এগুলো হওয়ার প্রচুর সম্ভাবনা থাকবে, এবং পুরুষদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা থাকবে। নবজাতকের ক্ষেত্রে যদি চোখে পুঁজ, মায়ের যোনিপথের রস যদি টাচ করে তো এখানে ইনফেন্টাল কনজাংটিভাইটিস হবে, এবং পরবর্তী সময়ে এই শিশুর অন্ধত্ব দেখা দিতে পারে, এবং ইনফ্যান্টাল নিউমোনিয়া হতে পারে যদি নাক মুখ দিয়ে এই জীবাণু প্রবেশ করে। সেই সাথে জ্বর হবে। আমরা চিহ্ন যেগুলো পাবো, জননাঙ্গ থেকে সাদা স্রাব বা পুঁজ ক্ষরণ হওয়া, জ্বর বা জ্বর ভাব থাকা, তলপেটে ব্যথা এবং আড়ষ্টতা, অন্ডকোষ ফোলা, ব্যথা এবং আড়ষ্টতা, লিঙ্গের অগ্রভাগ লাল বর্ণ ধারণ করা। ম্যানেজমেন্টটা খুব জরুরি, রোগীকে আশ্বস্ত করতে হবে, এবং প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন স্বামী স্ত্রী দুজনকেই দিতে হবে বা দেওয়া উচিত, একজনের না।
দ্বিতীয়ত, কখনোই রোগীর প্রাইভেসি যেন নষ্ট না হয়। হোমিওপ্যাথিতে অবশ্যই লক্ষণ নিয়ে ওষুধ নির্বাচন করতে হবে। মনে রাখতে হবে যে পৃথিবীতে সমস্ত রোগ আলাদা, পৃথিবীতে সমস্ত রোগী আলাদা, পৃথিবীতে সমস্ত ওষুধ আলাদা। প্রত্যেকটা রোগ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা রোগী ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ওষুধ ইন্ডিভিজুয়াল। আপনাকে নির্বাচন করতে হবে রোগীর টোটালিটি অফ সিমটমস এর উপর। একই সাথে রোগী এবং যৌন সঙ্গীত চিকিৎসা করতে হবে। আর সম্পূর্ণ আরোগ্য না হওয়া পর্যন্ত যৌন সম্পর্ক বন্ধ রাখার নির্দেশ দিতে হবে, এমনকি কন্ডোমের মাধ্যমে না। যদি যৌন সঙ্গীর মধ্যে উপরোক্ত লক্ষণ পাওয়া যায়, তবে লক্ষণ না থাকলে উভয়ই প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন গুলা করাইতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দিতে হবে। ধর্মীয় অনুশাসন খুব জরুরি। এসটিডি গুলো রোধ করার জন্য ধর্মীয় অনুশাসনের চাইতে উপযুক্ত পরামর্শ আর কিছু হতে পারে না। ক্লামাইডিয়া সংক্রমণ অধিকাংশই ক্ষেত্রে যেহেতু লক্ষণবিহীন, সুতরাং উপশম হয়ে যাওয়া মানেই কিন্তু আরোগ্য হয়ে যাওয়া না। এই জন্য প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন নিয়মিত দিতে হবে এবং চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পরেও রোগীকে প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে যখন আপনি নিশ্চিত হবেন যে না রোগীটা আরোগ্য হয়ে গেছে, তখনই কেবলমাত্র রোগীকে রিলিজ দিতে পারেন, তার আগে না। আর যদি রোগী গর্ভাবস্থায় থাকে তাহলে 3 মাস পর পর রোগীকে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন গুলো অবশ্যই করাতে হবে। আর যৌন শুদ্ধাচারিতা যদি বিকৃত মানসিকতা থাকে, সেইটা অবশ্যই একটা ট্রিটমেন্ট, ভালো ট্রিটমেন্ট দিতে হবে। আমরা কমপ্লিকেশনের মধ্যে কনজাংটিভাইটিস, ট্রাকোমা বা কনজাংটিভাইটিস, অন্যত্র মলদ্বারের প্রদাহ, ইউরেথ্রাইটিস, পিআইডি, সার্ভিসাইটিস সবকটা নিয়ে আলোচনা করেছি। রিটার্ড সিনড্রোম, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, এখানে আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটাও একটা যৌন সংক্রামক রোগ, যেটা ক্ল্যামাইডিয়া ট্রাইকোমাটিস থেকে হয়। জটিলতাগুলো এগুলোই কমন। আমরা প্যাথোলজিক্যাল যে ইনভেস্টিগেশন দিব, ইউরিন ফর জিসি, আর ন্যাট ক্ল্যামাইডিয়া টেস্ট, NAAT ক্ল্যামাইডিয়া টেস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট এবং শর্ত, এবং ক্ল্যামাইডিয়া অ্যান্টিবডি, এই ন্যাট ক্ল্যামাইডিয়া এবং ক্ল্যামাইডিয়া অ্যান্টিবডি, এই দুইটা টেস্ট সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।